প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ একশোনার বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। ব্যাটিং ব্যর্থতায় ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ 1-1 সমতা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে রাজশাহী এফসি। জয় নিয়ে মাঠ ছাড়া লক্ষ্য ফুটবলারদের। থমাস ডুলির নতুন অ্যাসাইনমেন্ট এশিয়ান কাপ। বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে হেড কোচের সামনে। সেরা স্কোয়াড তৈরি করাই লক্ষ্য। শুরুতেই ম্যাকাই টেস্টের খবর। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে 1-1 সমতা। প্রথম ইনিংসে 64 রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও 95 রানে গুটিয়ে যায় টাইগাররা। দুই ইনিংসেই 100-র নিচে অল আউট হওয়ার এটি বাংলাদেশের প্রথম ঘটনা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 146 রানের লিড নেওয়ার পরও বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল, তবে ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরমেন্সে তা সম্ভব হয়নি। নাজমুল, তানজিদ ও লিটনের আউট ছিল প্রশ্নবিদ্ধ, তবে মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন 29 রানে। একমাত্র স্বস্তি শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিং। দুই ইনিংস মিলিয়ে 7 উইকেট তার ঝুলিতে। সিরিজ 1-1 সমতায় শেষ হলেও 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অস্ট্রেলিয়া আছেন সহকর্মী মাহবুব রিমন, সরাসরি চলে যেতে চাই তার কাছে। রিমন, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। ম্যাকে আসলে পরিস্থিতি কি, ম্যাচ শেষে ক্রিকেটারদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তাদের মনের অবস্থায় বা কি, বা এই টেস্ট এভাবে হারার পেছনে কি কারণ খুঁজে পেয়েছেন, বিস্তারিত জানাবেন। মামুন, ধন্যবাদ আপনাকে। ম্যাকাইতে একেবারে সন্ধ্যা নেমে গেছে। যেমনটা সন্ধ্যা আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যে নেমে গেছে, অন্তত এই ম্যাচ হারে, সেটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি না। নাজমুল হোসেন শান্ত, আপনি জিজ্ঞাসা করেছিলেন ক্রিকেটারদের সঙ্গে কথা হচ্ছে কিনা, নাজমুল হোসেন শান্ত কিছুক্ষণ আগে প্রেস মিটে এসেছিলেন, তিনিও মনে করেন না। তিনি খুব মজার একটা তথ্য দিয়েছেন যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যখন বাংলাদেশ দল 64তে ক্লাবস করলো, নাজমুল হোসেন শান্ত ড্রেসিং রুমে আসলে তিনি তখন নাকি ফিল করছিলেন যে ঠিক কোন দলটাকে বাংলাদেশ হারিয়েছে। ডারউইন টেস্টের কথা বলছি, যে ডারউইনে কোন দলটাকে হারিয়েছে, সেটা ম্যাকাইতে এসে তার রিয়েলাইজেশনটা হয়েছে। সব কিছু মিলিয়ে হতাশা তো অবশ্যই রয়েছে। বাংলাদেশ মোটে দেড় দিনই আসলে ম্যাকাই টেস্ট শেষ হয়ে গেছে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দুই ইনিংসে বাংলাদেশ 100 রানের নিচে অল আউট হয়ে গেছে, যে ঘটনা 21 বছরের প্রথম। এমন অনেক রেকর্ড আপনি ঘেটে হয়তো বের করতেই পারবেন, পরিসংখ্যানের পাতা ঘেটে, কিন্তু তার চাইতে বড় বিষয়, বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে এসে সিরিজ ড্র করে বাংলাদেশে ফিরে যাচ্ছে। এই প্রাপ্তিটাকে আপনি কোনোভাবে খাটো করতে পারবেন না, এবং সেটা খাটো করার সুযোগ নেই। আপনি ক্রিকেটারদের ব্যাটিং ব্যর্থতার নিয়ে কথা হতে পারে, মুশফিকের আউট হওয়ার ধরন নিয়ে আলোচনা হতে পারে, লিটন কুমার দাস 3টা ডাক মেরেছে, অনেক নেতিবাচক সমালোচনা হতেই পারে। এই সব সমালোচনা যখন আপনি করবেন, পাশাপাশি আপনাকে এটাও লিখে রাখতে হবে, বাংলাদেশ দল ডারউইন নিয়ে এই অস্ট্রেলিয়াকেই বাংলাদেশ দল কিন্তু 9 উইকেটের বিশাল ব্যবধানে 13টা সেশন আধিপত্য দেখিয়ে হারিয়েছে। সুতরাং দুটো বিষয় মাথায় রাখতে হবে। তবে আজকের যে বাংলাদেশ দল যেভাবে হেরে গেছে, সেই ব্যর্থতা আসলে ঢেকে রাখার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। সেটা নিয়েও নাজমুল হোসেন শান্ত কথা বলেছেন। তিনি বলেছেন যে টসটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছে, কারণ টস জিতে সাধারণত যারাই টস জিতবে তারাই সে অধিনায়ককে আগে বোলিং করবে, এবং টসটাই বাংলাদেশ দলকে অনেক পিছিয়ে দিয়েছে। এটা যেমন সত্যি, তিনি এটাকে কোনো অজুহাত হিসাবে, ঢাল হিসাবে দাঁড় করাতে চান না। আমার নিশ্চয়ই আপনার আরও কিছু প্রশ্ন আছে, শুনতে চাই। রিমন, আপনি যেটা বলছিলেন যে আসলে বাংলাদেশের জন্য সুখকর স্মৃতি আছে, ডারউইন টেস্ট জয় বাংলাদেশের জন্য নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। সেটা বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা আছে তারা মনে রাখবে, ক্রিকেটাররাও মনে রাখবে। কিন্তু আপনি যখন একটা টেস্টে আশা দেখাচ্ছেন, পরের টেস্টে গিয়েই এমন কলাপস করছেন, সেটার পিছনে কিছু কারণ তো থাকে। আপনি সেখানে বসে যেহেতু ম্যাচটা দেখেছেন, উইকেটের আচরণ কি কিছুটা ট্রিকি ছিল? পেস বল ব্যাটারদের জন্য কি একটু বেশি কষ্টদায়ক ছিল? বাউন্সের সাথে বাতাসের সাথে মানিয়ে নেওয়ার যে বিষয়টা, সেটা থেকে কি আসলে টাইগাররা কলাপস করেছে কিনা?
নিশ্চয়ই মামুন, এটাই পৃথিবীর ইতিহাসে প্রথম টেস্ট নয় যে টেস্টটা 1.5 দিনে শেষ হয়েছে। এর আগে আমরা দেখেছি চীনা কান্ট্রিতে, ইংল্যান্ড এসেও কিন্তু 1.5 দিনেরও কম সময় কিন্তু খেলা শেষ হয়েছে। যেটা বলছিলেন উইকেটের কথা, দেখেন উইকেটের যদি কথা বলি, গতকাল 18টা উইকেট পড়েছে। বাংলাদেশ দল 100 করতে পারেনি কোনো ইনিংসে, এটা যেমন সত্যি, পাশাপাশি অস্ট্রেলিয়া দলও কিন্তু মোটে 200-র একটু বেশি রান করে তারাও কিন্তু অল আউট হয়ে গেছে। অর্থাৎ উইকেট ব্যাটারদের জন্য একেবারে রীতিমতো একেবারে মৃত্যুকূপ ছিল। পেসাররা আপনি দেখেন, শরীফুল প্রথম ইনিংসে 7টা উইকেট, বাংলাদেশি কোনো বোলার হিসেবে সবচাইতে সেরা বোলিং ফিগার বিদেশের মাটিতে। তাইজুল ইসলাম সব কিছু মিলিয়ে প্রথম, শরীফুল এবং পেসার হিসেবে সেটা প্রথম। বোঝাই যাচ্ছে যে উইকেট অনেক ট্রিকি ছিল, ব্যাটারদের জন্য একেবারে মৃত্যু ফাঁদ ছিল, যেখানে একমাত্র ক্যামেরন গ্রিন ছাড়া, অর্থাৎ দু দলের এই যে 30টা উইকেট পড়েছে সেখানে 50 এসেছে মোটে একটা, ক্যামেরন গ্রিন একটা 50 করেছেন। এর বাইরে কোনো ব্যাটার কিন্তু সেভাবে প্রতিরোধ করতে পারেনি। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন, অবশ্যই কঠিন ছিল, তবে এটাকে ঢাল হিসেবে চালানোর কোনো সুযোগ নেই, যেহেতু আসলে আপনি যখন প্রফেশনাল ক্রিকেটার হবেন এ ধরনের উইকেটেও আপনাকে খেলতে হবে। এবং আমরা বলি যে এ ধরনের উইকেটে বাংলাদেশ খেলার সুযোগ পায় না। নিশ্চয়ই বাংলাদেশ দল ডারউইনে যে সাফল্য দেখিয়েছে, যদিও ম্যাকাই টেস্টটা বাংলাদেশ ভুলে যেতে চাইবে, সেই সাফল্যর ধারাবাহিকতায় নাজমুল হোসেন শান্ত সেটাও বলেছেন যে তারাও খেলতে চান। দেখার বিষয় আসলে বাংলাদেশ দল আবার কবে অস্ট্রেলিয়াতে আসে, 23 বছর পরে তো এসেছে, এবার আবার কবে আসে। মামুন। নিশ্চয়ই রিমন, এই সিরিজ থেকে, অস্ট্রেলিয়া সফর থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়া হয়েছে। আপনি হাসান মাহমুদের কথা বলতে পারেন, শরীফুলের বোলিংয়ের কথা বলতে পারেন, তানজিদ তামিমের সেঞ্চুরির কথা বলতে পারেন, অনেক কিছুই বাংলাদেশ দল পেয়েছে, সেই সাথে বেশ কিছু লেসন নিয়েও বাংলাদেশ দল ফিরবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন ম্যাকাই থেকে। এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহী স্টার্স এফসি আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে। বাংলাদেশের এই ক্লাবটির বিদায়, যদিও এই প্রিলিমিনারি রাউন্ড থেকে ইতিমধ্যে বিদায় হয়ে গেছে বাংলাদেশের এই ক্লাবটি, তারপরও বাংলাদেশের শেষ ম্যাচটা বাংলাদেশ দল জয় দিয়ে রাঙাতে চায়। যে ফুটবলাররা সেখানে খেলতে গেছেন তারা বলছেন তারা এই সফর থেকে অনেক কিছু শিখেছেন, যেটা ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে রাজশাহী স্টার্স এফসি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। গুয়ামের রোভার্স এফসির বিপক্ষে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশের ক্লাবটি। প্রথমবারের মতো এএফসির টুর্নামেন্টে খেলতে পারার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে দেশের ফুটবলে কাজে লাগাতে চান রাজশাহীর ফুটবলাররা। বিদায় নিশ্চিত হলেও এএফসি টুর্নামেন্ট থেকে অনেক কিছু শেখার ছিল বলেই মনে করেন তারা। এই টুর্নামেন্টগুলো আমাদের জন্য আমাদের অনেক উপকারে আসবে, কারণ নিজেদের অবস্থান বুঝতে পারবে যে আমরা আসলে কোন জায়গায় আছি, সেখান থেকে আমাদের আরো উপরে যেতে আরো কত পরিশ্রম করতে হবে সেটা আমরা বুঝতে পারি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে 4-0 গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসির বিপক্ষে 2-1 গোলে হারে লাল সবুজের প্রতিনিধিরা। ফলে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচের আগেই বিদায় নিশ্চিত করে তারা। শেষ ম্যাচে ভালো পারফরমেন্স দিয়ে মাঠ ছাড়তে চান রাজশাহী স্টার্স এফসি। বাংলাদেশের জন্য এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়াকে প্রাপ্তি হিসেবে দেখছেন খেলোয়াড়রা। প্রত্যেকবারই যে আমরা যখন ন্যাশনাল টিমে খেলি তখন আমাদের ফ্রেন্ডলি ম্যাচ প্রয়োজন হয়, তো এএফসি কাপ খেলার জন্য আমাদের খুবই উপকারী। আর আসলে আমাদের অভিজ্ঞতা আরও বেশি বাড়বে, আর অনেক কিছু শিখতে পারবো ভালো ভালো টিমের সাথে, তো এটা আমাদের জন্য খুবই ভালো। ভবিষ্যতে এএফসির টুর্নামেন্টে আরও বেশি অংশ নেওয়ার সুযোগ পেলে দেশের ফুটবলের জন্য আরও ভালো হবে বলেই মনে করেন রাজশাহী স্টার্সের ক্যাপ্টেন ও জাতীয় দলের ফুটবলার মারিয়া মান্ডা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। এই দল আসিয়ান কাপে বড় দলগুলোর বিপক্ষে খেলবে, সেই স্বীকৃতি ফিফা থেকে পাওয়া গেছে। কেমন হবে বাংলাদেশের এই সফর? গত এক সপ্তাহ ধরে আসিয়ানে খেলতে যাওয়া না যাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত কিভাবে অনুমতি মিলেছে, কিভাবে কি হয়েছে, সেটার বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। বেশি সময় ধরে ফ্যানদের মনে দুশ্চিন্তা, বাংলাদেশ আসিয়ান কাপে খেলতে যাচ্ছে কি যাচ্ছে না। অবশেষে সব শঙ্কা দূর হলো। বাফুফের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার এই টুর্নামেন্টটি খেলতে যাচ্ছে বাংলাদেশ। আসিয়ানে বাংলাদেশ যাবে ভারতের জায়গায়, ঠিক ভারতেরই স্থলাভিষিক্ত হবে বাংলাদেশ। সেখানে এ গ্রুপে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপ পর্বেই 3টি ম্যাচ খেলার সুযোগ পাবে হামজা চৌধুরীরা। এবং এই যে এক সপ্তাহ আগে গেল শুক্রবার বাংলাদেশ ফিফার কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিল এবং এরপরে বাংলাদেশ এই ম্যাচ টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ফিফার কাছে
আবেদন করেছিল এবং সবশেষ গেল শুক্রবার রাতে অর্থাৎ প্রায় এক সপ্তাহ পর ফিফার পক্ষ থেকে বাংলাদেশকে ব্যাপারটি পুরোপুরিভাবেই নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ খুব দ্রুতই ক্যাম্প শুরু করে দেবে এবং এই ক্যাম্পের মধ্যে কিন্তু হামজা চৌধুরী সহ যেসব অরিজিন ফুটবলার যারা রয়েছে, বিশেষ করে বাইরের যে লিগগুলোতে যে ফুটবলার যারা খেলেন, তাদেরকেও কিন্তু এই ক্যাম্পে যত দ্রুতই নিয়ে আসা যায় সেই চেষ্টাটাও চালিয়ে যাচ্ছে বাফুফে। এবং আরও একটি বিষয় কিন্তু বাফুফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে হামজা চৌধুরী কিংবা সমিত সোমের মতো ফুটবলার এই মুহূর্তে বাংলাদেশের মূল শক্তি বলা যায় যে ফুটবলারগুলোকে, তারাও কিন্তু এই টুর্নামেন্টে অংশ নেবে এবং এই টুর্নামেন্টের পরেই কিন্তু বাংলাদেশের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে সাফ। সেই সাফে যে ফুটবলাররা খেলবেন তাদেরকে কিন্তু এই টুর্নামেন্টে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরেই যে বাংলাদেশের ফ্যানদের যে দুশ্চিন্তা, অবশেষে সেই দুশ্চিন্তা দূর হলো। বাংলাদেশ আসিয়ানে খেলতে যাচ্ছে ভারতের জায়গায়। সেপ্টেম্বরের শেষ দিকে ফিফা উইন্ডোর সময় এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের সাথে সাক্ষাৎ ও জাতীয় স্টেডিয়ামে পরিদর্শন করতে ব্রাজিল থেকে আসছে একটি পরিদর্শক দল। কলকাতার মাঠ পছন্দ না হয় তাদের এমন আগমন। বিস্তারিত জানতে আমরা চলে যাব সহকর্মী ইয়াসির আরাফাত সবুজের কাছে। সবুজ, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, ব্রাজিল থেকে একটা পরিদর্শক দল বাংলাদেশে আসছে, কি কারণ বিস্তারিত আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত কি কি জানতে পেরেছেন এবং তাদের কি কি প্রোগ্রাম রয়েছে বাংলাদেশে? মামুন, গতকাল বাংলাদেশ একটা সুসংবাদ পেয়েছে আসিয়ান খেলার এবং আজকে কিন্তু আরও একটা সুসংবাদ হয়তো পেতেও পারে বাংলাদেশ। ব্রাজিলের প্রতিনিধি দল তারা এখনও বাংলাদেশে পৌঁছায়নি এবং তারা বাংলাদেশে পৌঁছানোর পর সর্বপ্রথম বাফুফে ভবনে আসার কথা। এখানে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল সহ বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে এখানে বসবেন এবং এখান থেকে তারা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে যাবে এবং সেখানে জাতীয় স্টেডিয়ামের ঘাস, মাঠ এবং ড্রেসিং রুম সব কিছুই আসলে ঘুরে ঘুরে দেখবে। তবে এখন পর্যন্ত আসলে বাংলাদেশে কোনো প্রকার ম্যাচ খেলবে কিনা এরকম কোনো আলোচনা বা এরকম কোনো তথ্য আমাদের কাছে আসেনি। 3 অক্টোবর ভারতের বিপক্ষে যে ম্যাচ কলকাতায়, সেখানে 3 অক্টোবর যথাসময়ে ম্যাচটা হবে এখন পর্যন্ত আমাদের যতটুকু জানা। অর্থাৎ ম্যাচ আসলে ভারত থেকে বাংলাদেশে সরে আসার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। আপনি যে কথাটা বললেন যে ভারতের মাঠ দেখার পর, ভারতের ওই কলকাতার মাঠ দেখার পর সব কিছুই ঠিকঠাক ছিল, তবে মাঠের ঘাসের যে অবস্থা, সেই ঘাসের অবস্থা নিয়ে তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে। ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম এরকম সংবাদটাই প্রচার করেছে। তবে যদি বলতে হয় যে এই যে ব্রাজিলের বাংলাদেশ সফরে আসা, এটা কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের ফুটবল ফ্যানরা আসলে কিছুটা হলেও আশায় থাকতে পারে, যেহেতু হঠাৎ করেই তারা আসছে। কী সিদ্ধান্ত আসতে পারে সব কিছুই আসলে নির্ভর করছে এই যে মিটিংটা হবে, সেই মিটিংয়ের পরেই আসলে বাকি সব কিছুই জানা যাবে। বাফুফের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এখানে এসে বাফুফের সাথে যে মিটিংটা হবে, সেই মিটিংয়ের পরেই আসলে বিস্তারিত সব কিছু জানানো হবে যে এই বাংলাদেশ কেন সফরে আসছে, তারা বাংলাদেশে মাটিতে কোনো প্রীতি ম্যাচ খেলতে চায় কিনা। যেহেতু বাংলাদেশ সফরে আসছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণটা থাকবেই। এই তারা যখন মাঠ পরিদর্শন করবে এবং বাফুফের সাথে বৈঠক করবে, সেই বৈঠকের পরে আসলে আমরা সব কিছুই জানতে পারবো যে বাংলাদেশের মাটিতে ব্রাজিল কোনো ম্যাচ খেলতে যাচ্ছে কিনা। মামুন, নিশ্চয়ই সবুজ, যেহেতু ব্রাজিলের একটা পরিদর্শক দল টিম আসছে, তারা কোনো পরিকল্পনা নিয়ে আসছে, সেই খবরগুলো আমরা আরও বিস্তারিত নিশ্চয়ই আপনার কাছে মিটিংয়ের পরে জানতে পারবো। সে পর্যন্ত আপনি সেখানেই থাকবেন। আর আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। ভারত ফুটবল দল তারা মহা পরিকল্পনা নিয়েই আসলে সামনে এগোচ্ছে। ব্রাজিলের সাথে ম্যাচ খেলবে, সেই সাথে এবার তারা বিশ্বকাপে আলোড়ন তোলা কাবো ভার্দের বিপক্ষেও ম্যাচ খেলার কথা বলছে এবং সেই ম্যাচটিও ব্রাজিল ম্যাচের পরে অনুষ্ঠিত হতে পারে। এবং এরপরে রয়েছে সাফের পরে তারা আরও বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলতে চায় এবং সেগুলো খুব হায়ার র্যাঙ্কিংয়ের টিমের সাথে খেলতে চায়। ভারতের এই যে পরিকল্পনা, সেটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সারা মাহবুব। ব্রাজিলের সাথে প্রীতি ম্যাচ খেলতে ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। সাফের আগে এটা নিয়ে তাদের দেশে সমালোচনার বন্যা বইছে। তবে এর মাঝে গণমাধ্যমের খবর 2027 সালের মার্চ উইন্ডো পর্যন্ত বড় টার্গেট আছে সাউথ এশিয়ান এই দলের।
প্রথম ধাক্কাটা আসছে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতেই। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে 3 অক্টোবর মাঠে নামবে ইন্ডিয়া। ম্যাচটিকে ঘিরে এরই মাঝে প্রস্তুতি শুরু করেছে দুই পক্ষ। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দলও কলকাতা স্টেডিয়াম পরিদর্শন করেছে। এর আগে একই আন্তর্জাতিক উইন্ডোতে কাবো ভার্দের বিপক্ষেও ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ভারত। অর্থাৎ বিশ্বকাপে আলোড়ন তোলা কাবো ভার্দে আর 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, দুই ভিন্ন ধরনের ফুটবল শক্তির বিপক্ষে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাবে ভারত। এরপর নভেম্বরের উইন্ডোতে আরও বড় পরীক্ষা দিতে চায় তারা। নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলা অল হোয়াইটসদের বিপক্ষে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। এরপর ভারতের নজর 2027 সালের মার্চে। ভারতের পরিকল্পনায় ইংল্যান্ডের বিপক্ষে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বিশ্বকাপে তৃতীয় হওয়া ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে ম্যাচটি হতে পারে ভারতের জন্য আরও বড় পরীক্ষা। তবু পরিকল্পনাটা পরিষ্কার, শুধু এশিয়ার প্রতিপক্ষ নয়, বিশ্ব ফুটবলের বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলে নিজেদের মান যাচাই করতে চায় ভারত। এতে সবথেকে বড় সুবিধা উচ্চমানের প্রতিপক্ষ। অক্টোবরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য বিশাল অভিজ্ঞতা। এরপর কাবো ভার্দে ম্যাচটি চূড়ান্ত হলে সেটিও হবে বিশ্বকাপে চমক দেখানো একটি দলের বিপক্ষে নিজেদের পরখ করার জায়গা। অর্থাৎ ভারত শুধু সাউথ এশিয়ার দলগুলোর বিপক্ষে নিজেদের শক্তি যাচাই করছে না, বিশ্বমানের গতি, শারীরিক শক্তি, প্রেসিং এবং ম্যাচের তীব্রতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও করছে। কিন্তু সাফের সঙ্গে এই প্রস্তুতির একটা বৈপরীত্য আছে। এখানেই ভারতের পরিকল্পনার সবথেকে বড় প্রশ্ন। ব্রাজিল বা কাবো ভার্দের বিপক্ষে ভারত যে ধরনের ফুটবল খেলবে, সাফে তাদের প্রয়োজন হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের ম্যাচ ম্যানেজমেন্ট। সাফে ভারতেই বেশিরভাগ ম্যাচে শক্তিশালী দল হিসেবে বল দখল করবে, আক্রমণ করবে এবং প্রতিপক্ষের নিচু ব্লক ভাঙার চেষ্টা করবে। তাই এসব ম্যাচ থেকে আন্তর্জাতিক অভিজ্ঞতা পাওয়া যাবে, কিন্তু সাফের কৌশল সরাসরি তৈরি হবে না। তবে সবথেকে বড় লাভ খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি। ভারতের জন্য সম্ভবত এটি সবথেকে গুরুত্বপূর্ণ। ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেললে খেলোয়াড়রা বুঝতে পারবেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সময়, জায়গা এবং বলের ওপর চাপ কতটা বেশি। আবার কাবো ভার্দের সাথে খেললে তারা বুঝবে শারীরিকভাবে শক্তিশালী, দ্রুত ট্রানজিশন নির্ভর আফ্রিকান দলের বিপক্ষে কিভাবে খেলতে হয়। তবে ঝুঁকিও আছে। অক্টোবরে যদি ব্রাজিলের পর মাত্র 3 দিনের ব্যবধানে কাবো ভার্দে ম্যাচ হয়, তাহলে রিকভারি ও ইনজুরি ম্যানেজমেন্ট বড় বিষয় হয়ে উঠবে। বাংলাদেশের সাথে তুলনা করলে ভারতের প্রস্তুতি আরও পরিষ্কার। এখানেই ভারতের প্রস্তুতির পার্থক্যটা সবথেকে বেশি চোখে পড়ছে। ভারত নাম কাটায় আসিয়ানের সুযোগ পেয়েছে বাংলাদেশ। এরপর সাফের আগে আরও 2 সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনা আছে হামজাদের নিয়ে। অর্থাৎ বাংলাদেশ তুলনামূলকভাবে সাফ কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছে, ভারত বরং দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক মান উন্নয়ন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছে। সারা মাহবুব, স্টার প্লে। রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরেই হোসে মরিনহো নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি কেন সেরা কোচ। ম্যাচের ৭৯ মিনিটে কার্লোস এসপিকে মাঠে নামিয়ে তিনি দলের জয় এনে দিয়েছেন এবং তা নিয়ে সবাই প্রশংসায় ভাসছে। কাল সঠিক সময়ে সঠিক ফুটবলারকে নামিয়ে কিভাবে দলের জয় তুলে নিতে হয় সেটি আরও একবার প্রমাণ করেছেন হোসে মরিনহো। বিস্তারিত জানাচ্ছেন সনি। রিয়াল মাদ্রিদের ডাগআউটে জোসে মরিনিওর প্রত্যাবর্তনটা যে নিছক আবেগের গল্প নয়, স্প্যানিওলের বিপক্ষে ম্যাচেই তার প্রমাণ মিলল। প্রথম ম্যাচেই দেখালেন কেন তাকে বলা হয় দ্য স্পেশাল ওয়ান। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচের শুরুতেই জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় রিয়াল, কিন্তু স্প্যানিওল দ্রুত সমতায় ফিরলে বদলে যায় পরিস্থিতি। এরপর স্বাগতিকদের জমাট রক্ষণে বারবার আটকে যায় এমবাপ্পে ভিনিদের ভুরি ভুরি আক্রমণ। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই নিজের সবচেয়ে বড় শক্তি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রয়োগ করেন মরিনিও। ৭৯ মিনিটে বদলি হিসেবে কার্লোস এসপিকে মাঠে নামান তিনি। তরুণ স্ট্রাইকারকে নামানোর সিদ্ধান্তটি তখন ঝুঁকিপূর্ণ মনে হলেও সেটি যে ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট তা প্রমাণ হতে লাগলো মাত্র 11 মিনিট। ম্যাচের শেষ মিনিটে সেই এসপির ঠান্ডা মাথার গোলেই জয় পায় লস ব্লাঙ্কোসরা। পরিষ্কার হয়ে যায় মরিনিওর প্ল্যান।
কার্লোস এসপির গোল যেমন মৌসুমের শুরুটা রাঙিয়েছে, তেমনি প্রমাণ করেছে রিয়ালের মতো তারকায় ভরা দলে মরিনিওর প্রয়োজনটা কোথায়। এত প্রতিভার ভিড়ে ম্যাচের গতি পড়তে পারা, বেঞ্চ থেকে পার্থক্য গড়ে দেওয়া এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একজন কোচের এসব সিদ্ধান্তই যে বদলে দিতে পারে ম্যাচের চিত্র, সেটি প্রমাণ হলো আরও একবার। ম্যাচে ঝুঁকি নেওয়ার কথা অস্বীকার করেননি মরিনিও। জেতাটা আমাদের প্রাপ্য ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে দারুণ নিয়ন্ত্রণ ও প্রচণ্ড চাপ দেখিয়েছি। আমরা অনেক ঝুঁকি নিয়েছি এবং আমার মনে হয় জেতাটা আমাদেরই প্রাপ্য ছিল। কিন্তু স্পানিওল যেভাবে খেলেছে, যেভাবে রক্ষণ করেছে, বরাবরের মতোই বিপজ্জনক পাল্টা আক্রমণ করেছে, এমন একটি সুসংগঠিত দলের জন্য খালি হাতে বাড়ি ফেরাটা কষ্টকর। কিন্তু আমি আবারও বলছি, এটা আমাদেরই প্রাপ্য ছিল। ইংরেজিতে একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। কোনো কিছুতে জিততে হলে রিস্ক নিতেই হয়, আর মরিনিও যেন সেই খেলায় পাকা প্লেয়ার। কেএম সনি, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছি আপাতত। স্টে টিউনড।